দেখুন, যারা এখন এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছেন, লিটন দাস তো ওপেনিং ব্যাটসম্যান, দলে তো উনি রয়েছেন, তাহলে কেন একজন ব্যাকআপ ওপেনিং ব্যাটার দলে প্রয়োজন? কথা ঠিক, লিটন দাস ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু গত কয়েকটি সিরিজ জুড়ে লিটন দাস নাম্বার 3-তে খেলেছে। আর ক্রিকেটে একটা ফিক্সড ব্যাটিং অর্ডার খুবই ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি একজন ওপেনিং ব্যাটার অফ ফর্মে যায় অথবা ইনজুরিতে পড়ে, লিটন দাস সেক্ষেত্রে অনায়াসেই রিপ্লেস করতেই পারেন, কারণ লিটন দাস একজন ওপেনিং ব্যাটসম্যান। কিন্তু নাম্বার 3-তে খেলবে কে? উত্তর হতে পারে তাহিদ হৃদয়। আমরা চাইবো না এমন কোনো সিচুয়েশন তৈরি হোক, কিন্তু যদি হয়, এই যে ব্যাটিং অর্ডারের পরিবর্তন, এটা ম্যাচে ইম্প্যাক্ট ফেলবেই। যারা এক্সপার্ট তারাই ভালোভাবে জানেন একটা ব্যাটসম্যানের জন্য ফিক্সড ব্যাটিং অর্ডার কতটা ইম্পর্টেন্ট। লিটন দাস ওপেনিং ব্যাটসম্যান হলেও গত কয়েকটা সিরিজে নাম্বার 3-তে খেলতেছেন, এবং নাম্বার 3-র পর নাম্বার 4 আসে, 5, 6, এইভাবেই ব্যাটিং ক্রমটা সাজানো হয়। কিন্তু হঠাৎ করে একটা ম্যাচে যদি এই নাম্বার 3 থেকে কেউ ওপেনিংয়ে গেল, সেক্ষেত্রে পুরো ব্যাটিং অর্ডারটা আপনার সাফল করতে হবে। এটা অবভিয়াসলি একটা দলের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবেই। যারা এখন আলোচনায় রেখেছেন জিনিসটা, তখন যদি ম্যাচের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তারা তখন সমালোচনা করবেন। অর্থাৎ এক্সপার্টের জায়গায় এক্সপার্টদের ভাবতে দিন, আপনারা শুধু আলোচনা করুন আর সমালোচনা করুন। অবভিয়াসলি একজন ওপেনিং ব্যাটসম্যানের জায়গায় একজন ওপেনিং ব্যাকআপ ব্যাটসম্যান লাগবেই, আর মিডল অর্ডারের জায়গায় মিডল অর্ডারের ব্যাকআপ লাগবেই। এটা সত্য, দলে এখন মিডল অর্ডারের ব্যাকআপ কোনো খেলোয়াড়ই নেই। আসন্ন টি-20 টুর্নামেন্টের জন্য দল কেমন হতে পারে এবং কেমন হওয়া উচিত, ব্যাপক আলোচনা হচ্ছে। নাইম শেখ গত 2টি সিরিজ সুযোগ পেয়েছেন, পারফর্ম করতে পারেনি। নাইম শেখ টি-20 দলে থাকতেছেন না, এটা মোটামুটি নিশ্চিত। এবং মেহেদী মিরাজ, উনিও থাকতেছেন না, সুযোগ পেয়েছেন, পারফর্ম করতে পারেননি। আরেকটি বিষয়, একই মানের আরেকজন প্লেয়ার রয়েছেন, শেখ মেহেদী। সুতরাং দল এই মুহূর্তে দুজন একই মানের অলরাউন্ডারকে অ্যাফোর্ড করতে পারবে না। শেখ মেহেদী ভালো পারফর্ম করতেছে, উনি স্লাইটলি বেটার দেন মেহেদী মিরাজ। মেহেদী মিরাজের সম্ভাবনা খুবই ক্ষীণ। মিডল অর্ডারের জন্য নুরুল হাসান সোহান নাম্বার 1 চয়েস, অনেক দিন ধরে পারফর্ম করতেছেন এবং প্রিটি মাচ কনফিডেন্ট। প্রচণ্ড সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের। এবং ওপেনিং একজন ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকারের নাম আসতেছে। আবার এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সৌম্য সরকার অনেক সুযোগ পেয়েছেন, আর কত। এই আলোচনাও একদম মন্দ নয়। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এবার আউট অফ বক্স চিন্তা করতেই পারে। জাওয়াদ আবরার এবং আন্ডার-19 টিমের ক্যাপ্টেন তামিমও অপশন হতে পারে। কেন নয়, বড় কোনো টুর্নামেন্ট, তার সামনে বাংলাদেশ টিম নতুন কোনো চিন্তা করুক এবং সাহসী কোনো সিদ্ধান্ত নিক। যে সিদ্ধান্তই আসুক, টিমে অবশ্যই একজন ব্যাকআপ ওপেনিং ব্যাটসম্যান দরকার রয়েছে এবং মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার রয়েছে। এখন কোনো কারণে যদি কেউ মনে করে লিটন দাস একজন ব্যাকআপ ওপেনিং ব্যাটসম্যান হতে পারে, সেক্ষেত্রে দুজন মিডল অর্ডার ব্যাকআপ প্লেয়ার নেওয়া যেতেই পারে। যারা এইভাবে ভাবতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, গত কয়েকটা সিরিজ এবং গত কয়েকটা ম্যাচ যদি আপনারা দেখেন, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির অনিক, তারা নিয়মিতই চান্স পাচ্ছেন এবং আহামরি কোনো খারাপ পারফরমেন্স করতেছেন না, তারা স্কোয়াডে থাকবেন না। যদিও তাহিদ হৃদয়কে নিয়ে প্রশ্ন উঠতেছে তার স্ট্রাইক রেট এবং পারফরমেন্স নিয়ে, এটাও সত্য, আহামরি খারাপ কিছু করেননি। সুতরাং অনায়াসে তাকে যে বাদ দেওয়া যাবে এই মুহূর্তে কোনো টিমের কোনো প্ল্যানই নেই। সুতরাং এই 3 জন ফিক্সড প্লেয়ার থাকার পরেও যদি 2 জন মিডল অর্ডারের ব্যাকআপ প্লেয়ার ক্যারি করে বড় কোনো টুর্নামেন্টে, এদের দলের ভেরিয়েশন কমে যাবে। অবভিয়াসলি একজন ওপেনিংয়ে ব্যাকআপ ব্যাটসম্যান এবং একজন মিডল অর্ডারের ব্যাকআপ ব্যাটসম্যান দল নিতেই পারে। বাকি সব খেলোয়াড় ঠিকই রয়েছে। এখন কোন 15 জন যাবে? আমরা জানি গত পাকিস্তান সিরিজে 16 সদস্যের দল ছিল। এক্ষেত্রে হয়তোবা একজন পেসার অথবা লেফট হ্যান্ডার নাসুম আহমেদ দল থেকে বাদ পড়তেও পারে। দেখা যাক এশিয়া কাপের দল কেমন হয়। দল যেমনই হোক, বাংলাদেশ টিম বেটার প্রস্তুতি নিয়ে যাবে এবং এবার বেটার পারফর্ম করবে, সেটাই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ সবাইকে।